সুপ্রভাত। ম্যাথ বইতে তোমাদের স্বাগত। শুরু করছি ক্লাস 9 এর ম্যাথমেটিক্স। আজকে আমরা রয় অ্যান্ড মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে বিধাননগর গভর্নমেন্ট হাই স্কুলের সেকেন্ড ইউনিট টেস্টের স্যাম্পল কোয়েশ্চেন সলভ করব। আগের ভিডিওতে আমরা এখানকার ফার্স্ট পার্টটা করেছিলাম, অর্থাৎ উপপাদ্যের ঠিক আগের পোর্শনগুলো করা হয়ে গেছিল। আজকে আমরা উপপাদ্য থেকে বাকি পোর্শনটা করব। চলো শুরু করি। তাহলে আজকে আমরা 5 নম্বর অঙ্ক থেকে শুরু করব। 5 কি বলেছে? বলেছে প্রমাণ করো কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু দ্বয়ের সংযুক্ত রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল এবং অর্ধেক হবে। উপপাদ্যটা খুব ইম্পর্টেন্ট তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য। প্রথমে আগে আমরা একটা ছবিটা এঁকে নিই। উপপাদ্য প্রমাণ করার জন্য তোমাদের যেটা মনে রাখতে হবে সেটা হলো ছবিটা খুব সুন্দর করে এঁকে যেই বিষয়গুলো বলেছে, কি শর্ত দিয়েছে, কি প্রমাণ করতে হবে, সেইটা খুব ভালো ধারণা তৈরি করে নিতে হবে। কি বলেছে দেখো, কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুগামী সরলরেখা, তাহলে এতটুকু বলে দিয়েছে, সরলরেখা পর্যন্ত বলে দিয়েছে। তাহলে আমরা কি করছি, নাম দিচ্ছি এ বি সি। এ বি এর মধ্যবিন্দু আমরা ধরছি ডি, বিসি এর এসি এর মধ্যবিন্দু আমরা ধরছি ই। ঠিক আছে, এবার দেখো তাহলে এই যে সরলরেখাটা পেলাম এত দূর পর্যন্ত বলে দেওয়া আছে। তাহলে আমরা লিখছি, ধরা যাক ত্রিভুজ এ বি সি এর এ বি ও এসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডি ও ই যুক্ত করা হলো। এতটুকু প্রশ্নে বলে দিয়েছিল। তারপরে প্রমাণ করতে বলেছে তৃতীয় বাহুর সমান্তরাল এবং অর্ধেক হবে, এটা প্রমাণ করতে বলেছে। প্রমাণ করতে হবে যে 1 নম্বর প্রমাণ ডিই সমান্তরাল বিসি, এটা হচ্ছে সমান্তরালের চিহ্ন। 2 নম্বর প্রমাণ কি করতে হবে? 2 নম্বর প্রমাণ করতে হবে ডিই সমান হাফ অফ বিসি, এটা প্রমাণ করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা প্রমাণটা করার জন্য আমাদের ইচ্ছে মতো অঙ্কন দিতে পারি। ঠিক আছে, চলো অঙ্কন দিচ্ছি। অঙ্কন কি দিচ্ছি দেখো, সি বিন্দু থেকে বি এর সমান্তরাল অঙ্কন করা হলো, যা বর্ধিত ডিই কে এফ বিন্দুতে ছেদ করে। দেখো কি করলাম, সি থেকে বি এর সমান্তরাল অঙ্কন করলাম। কি করছে, ডিইটাকে যদি বাড়িয়ে দিই তাহলে এটাকে এফ বিন্দুতে ছেদ করবে। এটা আমরা প্রমাণ দিলাম, অঙ্কন দিলাম। এবার প্রমাণ, আমাকে প্রমাণ করতে হবে প্রথমে যে ডিইটা সমান্তরাল বিসি, তারপর প্রমাণ করতে হবে ডিইটা বিসি এর অর্ধেক। ঠিক আছে, তাহলে প্রমাণ দিচ্ছি। প্রমাণ আমরা কি নিচ্ছি দেখো, ত্রিভুজ এ ডিই ও ত্রিভুজ ই সি এফ এর এই দুটো ত্রিভুজের কি কি সমান দেখো। আমরা বললাম প্রথমে আমরা দেখছি যে এই কোণটা সমান বিপ্রতীপ কোণ, 1 নম্বর দিলাম। কি দিচ্ছি, এই ত্রিভুজের এ ডিই ত্রিভুজের এইডি কোণটা, এ ই ডি কোণ অর্থাৎ এই কোণটা, এইডি কোণ সমান বিপ্রতীপ কি কোণ, এই ত্রিভুজের এই কোণটা না, এই কোণটার নাম কি সিইএফ।
হয়ে গেল। 2 নম্বর, দেখো 2 নম্বরটি কি আছে, এই কোণটা আর এই কোণটা সমান না, কারণ যে একান্তর কোণ। কি কোণ? একান্তর কোণ। ভালো করে খেয়াল করে দেখো, কি কোণ? একান্তর কোণ। কেন? দেখো বলছি, তাহলে ডি এ ই কোণ সমান একান্তর ই সি এফ কোণ। ই সি এফ কোণ কেন সমান, কেন একান্তর হচ্ছে? কারণ হচ্ছে বি এ সমান্তরাল সি এফ অঙ্কন অনুসারে। আর কি এসি ছেদক। ঠিক আছে, তাহলে আমরা 3 নম্বর কি দেখা যাচ্ছে দেখো, 3 নম্বরটা দেখো, এই ত্রিভুজের এই ত্রিভুজের এই বাহুটা এই ত্রিভুজের এই বাহুটার সঙ্গে সমান না, কারণ যে ই বিন্দুটা এসি এর মধ্যবিন্দু না। আমরা বলেছি যে ইসি এর মধ্যবিন্দু কি ই, তার মানে এই সমান ইসি না, তাহলে এই সমান ইসি। যেহেতু ই এসি এর মধ্যবিন্দু, এটা বলে দেওয়া ছিল। তাহলে আমরা একটা ত্রিভুজের 3খানা জিনিস সমান দেখলাম। তাহলে কি বলতে পারবো? এবার আমরা এদিকে করছি, এবার আমরা বলতে পারবো এখান থেকে কি, অতএব বলতে পারবো ত্রিভুজ এডিই সর্বসম কি ইসিএফ, ত্রিভুজ ইসিএফ। ঠিক আছে, কি শর্ত অনুসারে দেখো, কোণ কোণ বাহু মানে অ্যাঙ্গেল সাইড শর্ত অনুসারে। এটা সমান। তাহলে এই দুটো ত্রিভুজ সর্বসম, তাহলে অনুরূপ সমস্ত কিছুই সমান হবে। তাহলে কি বলতে পারবো এখান থেকে দেখো, তাহলে অতএব এই দুটো ত্রিভুজ যেহেতু সর্বসম বলে দিয়েছে, এই দুটো ত্রিভুজ আমরা কি প্রমাণ করলাম? সর্বসম প্রমাণ করলাম। তাহলে ডিই সমান ইএফ, ডিই সমান ইএফ। আবার দেখো এডি সমান সিএফ, ঠিক আছে। তাহলে আবার কি আছে, এডি মানে কি বিডি এর সঙ্গে সমান, তাহলে বিডি সমান সিএফ, দেখো এই যে এটা আর এটা প্রথমেই বলে দিয়েছিল যে ডিটা যেহেতু মধ্যবিন্দু, তাহলে এটা এটা সমান হবে। আবার আমরা দেখছি এই দুটো যেহেতু সর্বসম, তাহলে এটা বাহুর সঙ্গে সমান হবে, আর এটা বাহু আবার এটা বাহুর সঙ্গে সমান। এই যে এডি সমান সিএফ, আবার এডি সমান কি, এডি সমান বিডি, যেহেতু ডি এবি এর মধ্যবিন্দু, ডিটা এবি এর মধ্যবিন্দু, তাহলে কি এডি আর বিডিটা সমান, তাহলে বিডি সমান সিএফ লেখা যাবে। আবার বিএ সমান্তরাল সিএফ অঙ্কন অনুসারে, অতএব বিডি সমান্তরাল সিএফ। ঠিক আছে, তাহলে দেখো বিডি সমান্তরাল সিএফ, কোনো চতুর্ভুজের বিপরীত একজোড়া বিপরীত বাহু যদি পরস্পর সমান এবং সমান্তরাল হয়, তাহলে চতুর্ভুজটা একটা সামান্তরিক হবে। তাহলে অতএব বিডিএফসি একটি সামান্তরিক, বিডিএফসি একটা সামান্তরিক। অতএব বিসি সমান্তরাল ডিএফ, অতএব বিসি সমান্তরাল ডিই প্রমাণিত।
এটা প্রমাণিত, বিসি সমান্তরাল ডি প্রমাণিত। এটাই বলেছিল যে দুটো বাহুর মধ্যবিন্দুগামী সরলরেখা তৃতীয় বাহুর সমান্তরাল হবে, তাহলে এটা আমরা প্রমাণ করলাম। আবার প্রমাণ করতে কি হবে, যে ডিই সমান হাফ অফ বিসি। আবার আবার দেখো ডিএফ সমান বিসি, যেহেতু বিডি এফসি সামান্তরিক, বিডিএফসি সামান্তরিক, বুঝে গেল? তাহলে এখানে লেখা যাবে না, দেখো খেয়াল করে এখানে ডিএফ, ডিএফটা আবার কি, ডিই আর ইএফ এর যোগফল, আর ডিই আর ইএফটা সমান আমরা বলে দিয়েছি, ডিই আর ইএফটা সমান, তাহলে এটাও ডি এটাও ডি, তাহলে দুটো ডি যোগ করলে কত হবে, টু ডি। দেখো এই টোটালটা ডিএফ, ডিএফটা কার যোগফল, ডি আর ইএফ এর যোগফল, আবার ডি আর ইএফটা সমান, তাহলে ডি যোগ ডি মানে টু ডি, তাহলে ডিএফটাকে লিখলাম টু ডি সমান কত, বিসি। সমান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান, তার জন্য ডিএফ আর বিসিটা সমান, এটা লিখেছি। আবার ডিএফটা ইন টার্মস অফ ডি দিয়ে লিখলাম, মানে ডিএফটাকে ডিই দিয়ে লিখলাম, তাহলে এখানে কি দেখতে পেলাম, ডিই সমান 1/2 বিসি, প্রমাণিত। ঠিক আছে, এই উপপাদ্যটা তোমাদের খুব ইম্পর্টেন্ট। যদি তোমাদের মনে হয় যে কোথাও বুঝতে তোমাদের অসুবিধা হচ্ছে, তোমরা কমেন্ট করো, আমি যথাযথ উত্তর দেব। ঠিক আছে, একবার উপপাদ্যটাকে দেখে নাও। উপপাদ্য মুখস্থ করার বিষয় নয়, উপপাদ্য বোঝার বিষয় আছে, কি করে প্রমাণ করতে হবে সেই বিষয়গুলো জানার বিষয় আছে। একবার দেখে নাও ভালো করে, যদিও বুঝতে না পারো তাহলে তোমরা কমেন্ট করে জানাও, আমি উত্তর দেব। ঠিক আছে, চলো তারপরের প্রশ্নটা দেখে নিই। তারপরের প্রশ্নটা বলেছে, দেখো বলছে যে একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত দুটি ত্রিভুজের ক্ষেত্রফল সমান, এটা প্রমাণ করতে বলেছে। তার আগে আমাদের একটা বিষয় জেনে থাকতে হবে, সেটা হলো যে একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত সামান্তরিকের ক্ষেত্রফল সমান। ঠিক আছে, এই উপপাদ্যগুলো কিন্তু একই রকম। আমাদের এখানে বলেছে যে একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত ত্রিভুজের ক্ষেত্রফল সমান। কি বলছে, একই ভূমি, তাহলে একটা ভূমি, একটা সমান্তরাল যুগল দিলাম এরকম, এই একটা ত্রিভুজ, আরেকটা ত্রিভুজ দিলাম, এই যে, হচ্ছে, নাম দিচ্ছি এ বি সি ডি। তাহলে প্রশ্ন কি বলা আছে এখানে, একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত ত্রিভুজ, এটা বলে দেওয়া আছে, এদের ক্ষেত্রফল সমান, এটা প্রমাণ করতে বলেছে। তাহলে আমরা করছি, প্রথমে দেখি, তাহলে যেটা দেওয়া আছে সেটা আবার মানে ভাষায় লিখবো। ঠিক আছে, আমাদের এই ছবির ভাষায় লিখছি। ধরা যাক ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ এ বি ডি দুটি একই ভূমি এবি ও একই সমান্তরাল যুগল এবি ও ডিসি এর মধ্যে অবস্থিত। অবস্থিত, ঠিক আছে, এটা আমাদের বলে দেওয়া আছে, এটা আমরা লিখে নিলাম। এইবার প্রমাণ করতে হবে যে হবে ত্রিভুজ এ বি সি সমান ত্রিভুজ এ বি ডি। ঠিক আছে, এবার অঙ্কন দিচ্ছি, অঙ্কন অঙ্কন কি করছি দেখো, অঙ্কন করছি
এ থেকে এবং বি থেকে যথাক্রমে বিডি ও এসি এর সমান্তরাল সরলরেখা অঙ্কন করা হলো, যা বর্ধিত ডিসি বাহুকে ই ও এফ বিন্দুতে ছেদ করে। ঠিক আছে, লিখছি কি বললাম। প্রথমে বলেছি এ থেকে বিডি এর সমান্তরাল, এ থেকে বিডি এর সমান্তরাল মানে দেখতে এরকম হবে। বিডি এর সমান্তরাল অঙ্কন করেছি, বিডি এর সমান্তরালটা চলে যাবে এইরকম দেখতে। বিডি এর সমান্তরালটাকে ই বিন্দুতে ছেদ করেছি, তাহলে এটা ই। আবার ঠিক একই রকম ভাবে বি থেকে এসি এর সমান্তরাল, বি থেকে এসি এর সমান্তরাল অঙ্কন করেছি এরকম, এইটা এফ বিন্দুতে ছেদ করেছে। কোন বিন্দুতে ছেদ করেছে? এফ বিন্দুতে ছেদ করেছে। তাহলে প্রমাণ, প্রমাণ প্রমাণটা কেমনি করবো দেখো, খেয়াল করে দেখো যে আমরা যে এই ছবিটা এঁকেছি এই ছবিটার মধ্যে এ বি ডি ই ও এ বি এফ সি দুটি সমান্তরিক একই ভূমি এবি ও একই সমান্তরাল যুগল এবি ও ইএফ এর মধ্যে অবস্থিত। ঠিক আছে, আমরা জানি যে কেন এটাকে সমান্তরিক বললাম, প্রথমে আগে দেখে নাও। আমরা কি করেছি, প্রথমে বলেছিলাম এবি আর সিডিটা সমান্তরাল, আবার অঙ্কন করেছি যে বিডি এর সমান্তরাল এই, তাহলে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল সেটা একটা সমান্তরিক, তাহলে এইটা হচ্ছে একটা সমান্তরিক আর এই দিকেরটা হচ্ছে একটা সমান্তরিক। ঠিক আছে, তাহলে একই সমান্তরাল যুগল সামান্তরিক দুটো, একই ভূমি এবি এবং একই সমান্তরাল যুগল ইএফ এর মধ্যে অবস্থিত। দেখো দুটো সমান্তরিকই এবি এবং ইএফ এর মধ্যে অবস্থিত। এইবার যদি এরকম হয় তাহলে কি হবে, অতএব এটা কিন্তু আমরা আগেই করেছিলাম যে একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত সমান্তরিকের ক্ষেত্রফল সমান। তাহলে অতএব সমান্তরিক এ বি ডি এফ সমান সমান্তরিক এ বি এফ সি। তাহলে এই দুটো সমান্তরিক যেহেতু সমান, খেয়াল করে দেখো এই দুটো সমান্তরিক মানে এই সমান্তরিক এবং এই সমান্তরিক দুটো কি সমান। এবার যেহেতু সমান, আবার দেখো যে এডি কর্ণটা এই সমান্তরিককে দুটো ভাগে ভাগ করেছে না, এডি কর্ণটা এই সমান্তরিককে, এই যে সমান্তরিকটা আছে এডি কর্ণটা সমান্তরিককে দুটো ভাগে ভাগ করেছে না। আমরা জানি যে সমান্তরিকের কর্ণ সমান্তরিককে দুটো সর্বসম ত্রিভুজে বিভক্ত করে। তাহলে কি লিখতে পারবো এখানটায়, এখানে লিখতে পারবো ত্রিভুজ, এখানে লিখতে পারবো ত্রিভুজ এ বি ডি মানে 2 ইন্টু ত্রিভুজ এ বি ডি সমান 2 ইন্টু ত্রিভুজ
এ বি সি। ঠিক আছে, দেখো এটা এইটার মধ্যে আমরা, এটা তো কর্ণ, কেন এটা হলো, কারণ হচ্ছে এডি ও বি এডি ও এসি কর্ণ সমান্তরিক দুটিকে সর্বসম ত্রিভুজে বিভক্ত করে। সর্বসম ত্রিভুজে বিভক্ত করে। তাহলে কি লেখা যাবে এখান থেকে, এবিডি, অতএব ত্রিভুজ এবিডি সমান ত্রিভুজ এবিসি। এটাই তো প্রমাণ করতে বলেছিল। তাহলে হয়ে গেল প্রমাণটা। তোমরা এই প্রমাণটা দেখো, যদি অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানাও। চলো তারপরটা দেখে নিই। এবার 6 নম্বরটা দেখো। এবার 6 নম্বরটা বলেছে যে প্রমাণ করো কোনো চতুর্ভুজের বাহুগুলির মধ্যবিন্দুগুলি যুক্ত করলে একটি সামান্তরিক পাওয়া যাবে। কি বলেছে, কোনো একটা চতুর্ভুজের, ধরে নাও একটা চতুর্ভুজ আমরা নিলাম, বড় করে নিই, ঠিক আছে। তাহলে এটার মধ্যবিন্দু এরকম জায়গায় হবে, এটার মধ্যবিন্দু এরকম জায়গায় হবে, এটার মধ্যবিন্দু এরকম জায়গায় হবে, এটার মধ্যবিন্দু এরকম জায়গায় হবে। কি বলছে, এটা একটা সামান্তরিক হবে। চলো তার নাম দিচ্ছি, ঠিক আছে। তাহলে আমরা লিখে নিচ্ছি, যেই ছবিটা দেওয়া আছে লিখছি, তাহলে তাহলে দেওয়া আছে একটা চতুর্ভুজ বলে দেওয়া আছে আগে থেকে, আর বলেছে তার বাহুগুলোর মধ্যবিন্দু যুক্ত করতে। তাহলে ই এফ জি এইচ। চলো লিখছি। তাহলে আমাদের কি বলে দিয়েছে, একটা চতুর্ভুজ বলে দিয়েছে, আর চতুর্ভুজের মধ্যবিন্দুগুলো বলে দিয়েছে, তাদেরকে যুক্ত করা সেটাও বলে দিয়েছে। প্রমাণ করতে হবে সেই চতুর্ভুজটা হবে, তার মানে ভেতরের যে মধ্যবিন্দুগুলো যুক্ত করলে যে চতুর্ভুজটা পাচ্ছে সেটা সামান্তরিক হবে। তাই লিখছি, ধরা যাক এ বি সি ডি একটি সামান্তরিক, এ বি সি ডি একটি চতুর্ভুজ যার এ বি, বিসি, সিডি ও ডিএ বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ই এফ জি ও এইচ। প্রমাণ করতে হবে যে ই এফ জি এইচ একটি সামান্তরিক। সামান্তরিক, এটাকে ভয় পাওয়ার কিছু নেই, দেখো কত সহজ করে প্রমাণটা হয়ে যাচ্ছে। প্রমাণ, তার আগে একটা অঙ্কন দিই। অঙ্কন কি করছি, এ বি সি ডি চতুর্ভুজের এসি কর্ণ টানা হলো, এসি কর্ণ টানা হলো। ঠিক আছে, চলো তাহলে আমরা এসি কর্ণটাকে টেনে দিই, এরকম দেখতে হবে। এইবার কি করছি দেখো, ত্রিভুজ এ ডি সি এর এডি ও ডিসি বাহুর মধ্যবিন্দু গামী সরলরেখা মধ্যবিন্দুগামী সরলরেখা এইচ জি। খেয়াল করে দেখো, এটা বাহুর মধ্যবিন্দু, এটা এটা বাহুর মধ্যবিন্দু, এটা
এই যে বড় ত্রিভুজটা পাচ্ছি এডিসি ত্রিভুজটা দুটো বাহুর মধ্যবিন্দুগামী সরলরেখা, দুটি বাহুর মধ্যবিন্দুগামী সরলরেখা কত? এইচজি। অতএব এইচজি সমান্তরাল এসি। এইচজি সমান্তরাল এসি কেন? কারণ যে কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুগামী সরলরেখা তৃতীয় বাহুর সমান্তরাল এবং অর্ধেক হবে। তাহলে এইচজি সমান্তরাল এসি এবং এইচজি সমান হাফ অফ এসি। আবার অনুরূপে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে এখানেও দেখো এটা বাহুর মধ্যবিন্দু ই, এটা বাহুর মধ্যবিন্দু এফ, এই দুটো গামী সরলরেখা মধ্যবিন্দুগামী সরলরেখা তৃতীয় বাহুর মানে এসি এর অর্ধেক হবে এবং সমান্তরাল হবে। ইএফ সমান্তরাল এসি এবং ইএফ সমান হাফ অফ এসি। ইএফ সমান হাফ অফ এসি। এবার এখানে করছি দেখো, তাহলে দেখো অতএব এটা এটার সঙ্গে সমান্তরাল, আবার এটা এটার সঙ্গে সমান্তরাল, তাহলে এইচ জি সমান্তরাল ইএফ এবং খেয়াল করে দেখো এইচ জিটা এসি এর অর্ধেক, আবার ইএফটাও এসি এর অর্ধেক, তাহলে এইচ জি আর ইএফটা সমান না। এইচ জি সমান ইএফ। তাহলে যে চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু পরস্পর সমান এবং সমান্তরাল তাকে সামান্তরিক বলে। তাহলে অতএব ই এফ জি এইচ একটি সামান্তরিক। প্রমাণিত। দেখে নাও প্রমাণটা, কোনো অসুবিধা থাকলে বলো। ঠিক আছে, তাহলে পরেরটাতে যাচ্ছি। তারপরেরটা বলেছে যে ত্রিভুজ এবিসি এর এডি মধ্যমা, বলেছে ত্রিভুজ এবিসি এর বলেছে ত্রিভুজ এডিসি এর এডি মধ্যমার মধ্যবিন্দু হচ্ছে পি। প্রমাণ করো এবিপি, প্রমাণ করো এবিপি আর এসিপি সমান। এবিপি আর এসিপি সব পরস্পর সমান, এটা প্রমাণ করতে বলেছে। তাহলে দেখো কিভাবে করি। এরপরে ছয়ের অথবা যে প্রমাণটা করতে বলেছে, ছয়ের অথবা দেখো কি বলেছে। এবিসি একটা ত্রিভুজ যার এডি একটা মধ্যমা, এডি মধ্যমার মধ্যবিন্দু হচ্ছে পি। প্রমাণ করতে বলেছে এবিপি সমান হচ্ছে এসিপি। ঠিক আছে, তাহলে আমরা কি করছি, কোনো অঙ্ক দিচ্ছি না, সরাসরি অঙ্কটা করছি। তাহলে লিখছি কি, অতএব ত্রিভুজ এ বিডি ও ত্রিভুজ এ সিডি এর, দেখো 1 নম্বর বিডি সমান সিডি, যেহেতু ডি বিসি এর মধ্যবিন্দু। ঠিক আছে, 2 নম্বর দেখো কোনো একটা ত্রিভুজের মানে এই দুটো ত্রিভুজের এই দুটো বাহু সমান, তার মানে এদের বিপরীত কোণগুলো সমান হবে। তাহলে কি হবে, কোণ
বি এ ডি, বি এ ডি সমান কোণ সি এ ডি। ঠিক আছে। 3 নম্বর, এডি সাধারণ বাহু। দেখো এডিটা দুটো ত্রিভুজেই আছে, তাহলে অতএব ত্রিভুজ এ বি ডি সর্বসম ত্রিভুজ এ সি ডি। আবার ত্রিভুজ এ সরি আবার ত্রিভুজ বি ডিপি ও ত্রিভুজ সি ডিপি এর এই দুটোর ক্ষেত্রে দেখো ডি হচ্ছে বিসি এর মধ্যবিন্দু, তাহলে কি পিডিটা মধ্যমা। এর অনুরূপে প্রমাণ করা যায় ত্রিভুজ বিডিপি সর্বসম ত্রিভুজ সিডিপি। ঠিক আছে, তাহলে অতএব তাহলে এই দুটো ত্রিভুজ সর্বসম, আবার এটা আর এইটা ত্রিভুজ সর্বসম। বুঝে গেছে? তাই লিখছি অতএব ত্রিভুজ এ বি ডি সমান ত্রিভুজ এ সি ডি, যেহেতু সর্বসম। অতএব ত্রিভুজ এ বি ডি মাইনাস ত্রিভুজ বি ডিপি সমান ত্রিভুজ এ সি ডি মাইনাস ত্রিভুজ, এই যে বিডিপি এর সঙ্গে কোনটা সমান, এটা না, সিডিপি। একই জিনিস তাহলে বিয়োগ করছি দুটো থেকে, করতেই পারি। অতএব দেখো এই বড় ত্রিভুজটা থেকে যদি এই ত্রিভুজটা বাদ দিই তাহলে পড়ে থাকবে কি এবিপি। অতএব ত্রিভুজ এবিপি সমান, আর এখান থেকে কি পড়ে থাকবে এসিপি, ত্রিভুজ এসিপি। প্রমাণিত। বোঝা গেছে? দেখে নাও। চলো তারপর একটা করি। আমরা সম্পাদ্যের অঙ্কগুলো এখন করছি না, অঙ্কগুলো পরে কোনো একটা সময় আমি তোমাদের করে দেখাবো। ঠিক আছে, চলো তাহলে 8 নম্বর শুরু করছি। 8-এর 1 নম্বরটা বলছে একটি অর্ধবৃত্তাকার মাঠের পরিসীমা 108 মিটার হলে তার ব্যাসের দৈর্ঘ্য কত। খেয়াল করে দেখো, ভালো করে খেয়াল করে দেখো যে অর্ধবৃত্ত, একটা পূর্ণবৃত্ত মানে এরকম, অর্ধবৃত্ত মানে এটা যদি কেন্দ্র হয় তাহলে অর্ধবৃত্ত মানে এরকম দেখতে, অর্থাৎ নিচের পোর্শনটা থাকবে না, নিচের পোর্শনটা থাকবে না। তো বলছে অর্ধবৃত্তের পরিসীমা 108 মিটার। পরিসীমা মানে এই অর্ধবৃত্ত জায়গাটা যদি কোনো বেড়া দিয়ে ঘেরতে হয় তাহলে বেড়া কোথায় কোথায় দিতে হবে, এই বরাবর দিতে হবে, অর্থাৎ পরিধি বরাবর দিতে হবে, সঙ্গে এই ব্যাস বরাবর দিতে হবে না। তাহলে এই যে এটা আর তার সঙ্গে এটা যোগ করার পরে যেইটা পাবো সেটাই হবে এটার পরিসীমা। তাই লিখছি অতএব প্রথমে আগে ধরি অর্ধবৃত্তাকার মাঠটির ব্যাসার্ধ সমান আর মিটার। অতএব অর্ধবৃত্তাকার মাঠটির পরিসীমা কত হবে। দেখো গোটাটা যদি গোটা বৃত্তটা হতো তো তাহলে হতো কত 2 পাই আর, তাহলে শুধু বৃত্তাকার অংশটা কত 2 পাই আর/2, তাহলে কি এই অর্ধবৃত্ত অংশটা পেলাম, যোগ এটার সঙ্গে ব্যাসটা যোগ হবে না, মানে এটা আর তাহলে কত 2r যোগ হবে, তাহলে কত হবে πr + 2r এত মিটার। এই অর্ধবৃত্তের পরিসীমাটা কত বলে দিয়েছে 108, বইয়ে কত বলে দিয়েছে 108, তাহলে প্রশ্ন অনুসারে πr + 2r সমান হচ্ছে 108। এটাকে যদি আমরা একটু ভাঙিয়ে নিই তাহলে কি পাবো, দেখো পাই এর মান বসাচ্ছি 22/7 যোগ 2 করলাম আর 8টাকে কমন নিয়ে নিলাম 108। তাহলে আর এর সঙ্গে কি আছে দেখো, এখানে 7 তো লসাগু হয়ে যাবে, তার মানে 7 নিচের দিকে থাকবে, তাহলে ওদিকে গেলে উপরে উঠে যাবে, তাহলে 108 গুণ 7, এখানে কি হবে দেখো 22 যোগ 24, তাহলে 22 যোগ 7 2 14, 14 , 14 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 14//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 /
108 গুণ 7, এটা কত হবে? লসাগু কত হতো? 7, 7টার উপরে চলে গেল। আর এখানে কত হতো? 22, আর এখানে 7 দুয়ে 14, তাহলে 22 যোগ 14, আর এর সঙ্গে এটা গুণ আছে, এদিক পারে এলে কি হবে? ভাগ। তাহলে 22 আর 14 গুণ করলে হয় 36। এবার দেখো 36 3 এ 108, 36 3 এ 108 আমরা এই পাশে করছি, ইমপ্লাই আর ইকুয়ালস টু 7 3 এ 21। তাহলে আর এর মান কত হলো? 21। এইটা হচ্ছে আর, এটা হচ্ছে আর। তাহলে আমাকে কি বের করতে বলেছে? ব্যাস বের করতে বলেছে। তাহলে অতএব মাঠটির ব্যাস সমান 2r। আমরা ত্রিভুজের ছবিটা আঁকলাম। কি বলেছে? সমান বাহু দুটোর দৈর্ঘ্য কত বলেছে? 20 এটাও 20 মিটার, এটাও 20 মিটার। আর কি বলেছে দেখো? আর বলেছে যে সমান বাহুদের অন্তর্ভুক্ত কোণ কত? 45 ডিগ্রি, 45 ডিগ্রি। ঠিক আছে, এইবার খেয়াল করে দেখো আমরা কি করছি? ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে চাইছি। আমরা বি থেকে এসি এর উপর একটা লম্ব অঙ্কন করছি, মানে 90 ডিগ্রি। এটা যদি 90 হয়, এটা যদি 45 হয়, তাহলে এটা কত হবে? 45। তবে তো ত্রিভুজের তিনটা কোণের যোগফল 180 ডিগ্রি হবে। তাহলে যে ত্রিভুজের দুটো কোণ সমান, তাদের দুটো বাহুও সমান, তাহলে এই বাহুটা আর এই বাহুটা সমান হবে না? এই বাহুটা এবং এই বাহুটা কি হবে? পরস্পর সমান হবে। তাহলে অতএব সমান বাহুগুলির দৈর্ঘ্য হবে কি? কোনো একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের যদি অতিভুজ জানা থাকে, তাহলে তার সমান বাহুগুলো হবে অতিভুজ, অতিভুজ √2/2, মানে কত? 10 √2 সেমি। তাহলে এটা হচ্ছে 10 √2 সেমি, আর এটাও হচ্ছে কত? 10 √2 সেমি। তাহলে আমরা এবার কি করব দেখো? আমাকে যদি সম্পূর্ণ ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে বলে, তাহলে কি করব? সেখানে এইটার দৈর্ঘ্য কত? 20, আর উচ্চতাটা কত? 10 √2। তাহলে অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি, ভূমি কত? 20, আর লম্ব দূরত্ব মানে উচ্চতা কত? 10 √2, মানে কত? 100 √2 বর্গ মিটার। বুঝে গেছে? চলো তারপরে অঙ্কটা দেখে নিই। ধরি দুটি বৃত্তের ব্যাসার্ধ যথাক্রমে আর মিটার ও r+2 মিটার। কেন? কেন এরকম r+2 ধরলাম? কারণ হলো দুটো ব্যাসার্ধের অন্তর বলেছে, পার্থক্য বলেছে 2। তাহলে দেখো একটা ধরলাম r, তাহলে একটা ধরলাম r+2। এইবার অতএব দুটি বৃত্তের পরিধির অনুপাত হবে সমান। এটার ব্যাসার্ধ 2r, এটার ব্যাসার্ধ হচ্ছে r, তাহলে পরিধি কত? 2πr ইজ টু, এটার পরিধি কত? 2πr+2। এটা হচ্ছে পরিধির অনুপাত। আর আমাদের প্রশ্নে পরিধির অনুপাত কত বলে দিয়েছে? এটা না? তাহলে এটা সমান এটা। তাহলে অতএব শর্তানুসারে টু পাই আর ইজ টু 2πr+2 ইকুয়ালস টু 2:3। তাহলে r ইজ টু r+2 ইকুয়ালস টু 2:3। তাহলে r/r+2 ইকুয়ালস টু 2/3। তাহলে করছি 3r ইকুয়ালস টু, বজ্রগুণন করছি, 2r + 4, 3r - 2r ইকুয়ালস টু 4। তাহলে r ইকুয়ালস টু কত? 4। তাহলে একটার ব্যাসার্ধ বলছে 4,
আরেকটার ব্যাসার্ধ হচ্ছে 6 মিটার। একটার ব্যাসার্ধ কত আর আরেকটার ব্যাসার্ধ কত? 6 মিটার। তাহলে অতএব তাদের ব্যাসের পার্থক্য, অতএব তাদের ব্যাসের দৈর্ঘ্য হবে 2r ও 2 ইন্টু r প্লাস 2। অতএব নির্ণেয় ব্যাসের দৈর্ঘ্য সমান, দেখো আর এর মান কত? 4, তাহলে 2r মান কত? 8 মিটার ও 2 ইন্টু r প্লাস 2, আর এর মান 4, 4 যোগ 2 মানে 6, 6 2 12 মিটার। তাহলে দুটোর ব্যাসের দৈর্ঘ্য কি হলো? একটা হচ্ছে 8 মিটার আর একটা 12 মিটার। বোঝা গেল? চলো তাহলে এবার তার পরের অঙ্কটা দেখে নিই। নয় নম্বর অঙ্কটা কি বলেছে? প্রথমে দেওয়া আছে শ্রেণী, তাই এটাকে একটু সাজিয়ে নিচ্ছি আমরা। শ্রেণী, তারপর হচ্ছে পরিসংখ্যা, আমি প্রথমে লিখে দিচ্ছি সীমানা, লিখছি পরিসংখ্যা। এবার দেখো শ্রেণী কি দেওয়া আছে? 1 থেকে 10, 11 থেকে 20, 21 থেকে 30, 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60। ব্যাস, এবার দেখো সীমানা যদি বলে তাহলে আমাকে কি করতে হবে? এই শ্রেণী আর এই শ্রেণী, প্রথমেই দুটো শ্রেণীকে দেখছি। দেখো খেয়াল করে, যেটা 10-এ শেষ হচ্ছে এটা 11-তে শুরু হচ্ছে, মাঝে একটা গ্যাপ থেকে যাচ্ছে না? এটা শেষ হচ্ছে 10-এ, এটা শুরু হচ্ছে 11-তে, মাঝে একটা 1-এর গ্যাপ থেকে যাচ্ছে না? ওই গ্যাপটাকে পূরণ করতে হবে। তাহলে 10 আর 11-র মধ্যে গ্যাপ কত? 1। একটাকে 2 ভাগ করতে হবে, একটা ভাগ এ নেবে, একটা ভাগ এ নেবে। দেখো খেয়াল করে, এই যে 10 আছে সে সামনের দিকে চলে যাবে আর 11টা পেছন দিকে চলে আসবে। তাহলে 1কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কত পাবো? 0.5। তাহলে 10টা হয়ে যাবে কত? 10.5। আর 11টা আগে চলে আসবে, এটাও হয়ে যাবে 10.5। ঠিক আছে? তাহলে আমরা দেখছি পরেরটা 0.5 বেড়ে যাচ্ছে, আগেরটা 0.5 কমে যাচ্ছে। তাহলে 1 যেটা ছিল সেটা কত হয়ে যাবে? 0.5 থেকে 10.5, 10.5 থেকে 20.5, 20.5 থেকে 30.5, 30.5 থেকে 40.5, 40.5 থেকে 50.5, 50.5 থেকে 60.5। এদের পরিসংখ্যা কি দেওয়া আছে? দেখো পরিসংখ্যা দেওয়া আছে, প্রথমটার 8, দ্বিতীয়টার 3, তারপরটা 6, তারপরটা 12, তারপরটা 7, তারপরটা 2। ব্যাস, এবার আমরা এটার পরিসংখ্যা বহুভুজ বা পরিসংখ্যা বা আয়তলেখ, পরিসংখ্যা বিভাজন ছকের আয়তলেখ বা পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করো। আমরা আয়তলেখটা দেখাচ্ছি, দেখো এদিকে লিখলাম শ্রেণী সীমানা, এদিকে লিখলাম পরিসংখ্যা, এদিকে লিখলাম কি? পরিসংখ্যা। শ্রেণী সীমানা যেখানে বলেছে কত থেকে শুরু, দেখো 0.5 থেকে, মানে এখান থেকে 0.5, এটা কত? 10.5, এতটা দূরত্ব মোটামুটি দিলাম। তারপর হচ্ছে 20.5, তারপরটা হচ্ছে 30.5, তারপরটা 40.5, তারপরটা 50.5, তারপরটা 60.5, তারপরটা 70.5। উপরে কি আছে দেখো, উপরে 12 পর্যন্ত আছে, তাহলে আমাকে 12টা ঘরে ভাগ করতে হবে। এই মোটামুটি এরকম দিলাম 1, 2, 3, 4, 5,
6, 7, 8, 9, 10, 11, 12। আমি এইভাবে করছি, তোমরা কিন্তু ছক কাগজে যখন করবে তখন এই গ্যাপগুলো সমান নিতে পারবে আর এই গ্যাপগুলো সমান নিতে পারবে, ঠিক আছে? তাহলে আমি এগুলো নাম্বার দিয়ে দিলাম 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। এইবার দেখো প্রথমটা, দেখো এই যে শ্রেণীটা আছে, এই শ্রেণীটা যদি আমাকে আয়তলেখ বের করতে বলে, যদি বের করতে বলে আয়তলেখ, তাহলে আমরা কি করব দেখো, এই 0.5 থেকে 10.5 কত দূর পর্যন্ত গেছে, 8 দূর পর্যন্ত গেছে। তাহলে 8 মানে এতটা, মানে এখান থেকে শুরু করে এটা কত, এটা হচ্ছে 8, এটা কত 8। তারপরে দেখো 11 থেকে 20 মানে 10.5 থেকে 20.5 কত দূর পর্যন্ত গেছে, 3 পর্যন্ত। তাহলে এখান থেকে 3। তারপর কত, 6, তারপরটা কত গেছে 6 পর্যন্ত। 6 কোথায়, এই যে 6, আমরা এখান থেকে এখানে উপরে উঠবে 6 থেকে এই যে এটা হচ্ছে 6। তারপর কত গেছে 12, কে গেছে 31 থেকে 40 কত দূর পর্যন্ত গেছে 12, এখান থেকে উঠবে একদম সোজাসুজি এই যে 12 এই পর্যন্ত গিয়ে এই যে এটা হচ্ছে 31 থেকে 40.5। তারপর কত 7, 7 কোথায়, 7 হচ্ছে এই যে 7, 7 এটা কোথায়, এখানে 7। তারপর কত, তারপরে 2, তারপর 2 কত, 2 কোথায়, এই যে 2, বুঝে গেল? যদি আমাকে, তাই এটা কত হলো 7, এটা 3, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 12, এটা হচ্ছে 7, এটা হচ্ছে 2। যদি আমাকে স্তম্ভলেখ বের করতে বলে বা আয়তলেখ বের করতে বলে তাহলে এতটুকুই ঠিক আছে। কিন্তু যদি আমাকে পরিসংখ্যা বহুভুজ বের করতে বলে তখন কি করতে হবে দেখো, এই যে এটার মাঝখানে একটা, এই যে বিন্দুটা এখানকার মাঝখানেরটাকে নিতে হবে, এইটা, 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 আর এটার মাঝখানে 0। তাহলে আমরা 0.5 থেকে শুরু করে এই দেখো 0.5 থেকে এটার জন্য 8, তাই ঠিক আগে একটা নেব, এই যে বিন্দুটা, এটা থেকে আমরা এখান থেকে এই যোগ করব, তারপর এখানে যোগ করব, তারপর এইখানে, তারপর এখান থেকে এই যে চলে গেল 12, তারপর 7, তারপর 2, তারপর এইখানটায় মিলে মিশিয়ে দেব, ঠিক আছে? এই টোটালটা হলো একটা পরিসংখ্যা বহুভুজ। বোঝা গেছে? তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।